আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব প্রতিবন্ধী পরিচয়পত্রের অনলাইন আবেদন কিভাবে করতে হয়। প্রতিবন্ধী পরিচয়পত্র বা আইডি কার্ড পাওয়ার জন্য অনলাইন আবেদন আপনারা কিভাবে করবেন A to Z এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি টেনে না দেখে একটু ধারাবাহিকভাবে প্রতিটি অপশনগুলো দেখেন। এক্ষেত্রে আপনারা যখন আবেদন করবেন সেক্ষেত্রে কোনো সমস্যার পড়বেন না আশা করি। তো প্রতিবন্ধী যে সার্ভারটি আছে সমাজ সেবা অধিদপ্তরের প্রতিবন্ধী dis.gov.bd/survey form/online application এই যে লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সরাসরি পেয়ে যাবেন। আ আমি আরেকবার বলছি dis.gov.bd/survey form/online application এরপর আপনাদের কি লাগবে ডিটেইলস গুলো আমি আপনাদের বলে দিই যে আবেদনটা করতে গেলে কি লাগবে। এই সার্ভারটিতে আবেদন চলতেছে ২০১৩ সাল থেকে শুরু করে এবং এবং বর্তমান প্রতিনিয়ত আবেদনগুলো চলতেছে অর্থাৎ এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং এখানে আবেদন করতে গেলে আপনাদের যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো এখানে ১ থেকে ৯ পর্যন্ত দেওয়া আছে। প্রথমত আবেদনকারী বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তি। তার পক্ষে অভিভাবক বা অন্য কেউ এই সাইট ব্যবহার করতে পারবে না বা অন্য কারো আইডি দিয়ে ব্যবহার করতে পারবে না। এরপরে আছে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র লাগবে যে আবেদন করবে তার। এর পরবর্তীতে আবেদনকারী এই ফরমের মধ্যে আবেদনকারীর স্বাক্ষর জায়গা মতো স্ক্যান করে বসাতে হবে। ডকুমেন্টসটা আপনাদের রেডি রাখতে হবে। তারপর মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস থাকতে হবে। অনলাইন আবেদন ফর্মটি আবেদনকারীর বর্তমান ঠিকানা যেটা আপনারা ফিল আপ করবেন ওই ঠিকানা অনুযায়ী উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে জমা হবে। স্থায়ী ঠিকানায় না। এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে সময় অনুযায়ী অফিস থেকে যখন সময় অনুযায়ী জানাবে যে ডাক্তার চেক করবে সেই সময় কিন্তু নিয়ে যেতে হবে রোগীকে। পাশাপাশি হচ্ছে অনলাইন আবেদন ফর্ম সাবমিটের প্রেক্ষিতে যে প্রিন্টেড কপি ওটা সাথে নিয়ে যাইতে হবে অবশ্যই ঐদিন এবং পরবর্তীতে অফিস থেকে জানানোর পরে একটা মেসেজ আসবে। মেসেজের পরে হচ্ছে আপনারা আইডি কার্ড সংগ্রহ করতে যাবেন। সবগুলো ঠিকঠাক থাকলে আপনার কাছে ডকুমেন্টস থাকলে অবগত হয়েছি ক্লিক করে আপনারা পরবর্তী অপশনে আসবেন। এখানে সূচনা অংশ সেকশন ১, ২, ৩ এরকম ৪ টি সেকশন আছে। আপনারা ধারাবাহিকভাবে দেখেন। প্রতিটি সেকশনে বেশ গুরুত্বপূর্ণ কিছু অপশন আছে। আমি প্রতিটি আলাদাভাবে খুব সুন্দরভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এবং এইখানে দেখেন সূচনা অংশের মধ্যে যে ফর্মটি আছে এই ফর্মে হচ্ছে আপনার নরমালি আপনাদের যে পার্সোনাল ডিটেইলস গুলো বলা হয় যেমন নাম, ঠিকানা, পিতামাতার নাম, ঠিকানা, আপনাদের যোগাযোগের অ্যাড্রেস থেকে শুরু করে যাবতীয় এইগুলো এখানে হচ্ছে ফিল আপ করতে হবে। এখানে যে অপশন গুলো হচ্ছে আপনার বাংলাতে দেওয়া আছে সেই অপশন গুলো বাংলাতে ফিল আপ করতে হবে। যেগুলো ইংরেজিতে দেওয়া আছে সেগুলো ইংরেজিতে ফিল আপ করতে হবে। উপরের অপশন যেগুলো আছে এখানে আইন বিধিমালা বা অন্যান্যগুলো আপনারা ওইখান থেকে যদি প্রয়োজন হয় দেখতে পারেন। ও কন্ট্রাক্টের নাম্বার-টাম্বার আছে। তো নিচে সরাসরি যদি আপনারা ফিল আপ করতে চান সূচনা অংশের এখানে চলে আসবেন। ১ম এ দেখেন স্টার মার্ক যেগুলো দেওয়া আছে এগুলো মাস্ট বি পূরণ করতে হবে। যেগুলো স্টার মার্ক দেওয়া নাই আপনারা চাইলে সেগুলো স্কিপও করতে পারেন। তো ১ম যেটা প্রতিবন্ধী ব্যক্তির নাম। প্রতিবন্ধী ব্যক্তির নামটা এখানে বাংলায় পূরণ করবেন এবং ধারাবাহিকভাবে প্রতিটা অপশন করে বাংলায় পূরণ করে ফেলবেন। আচ্ছা, এখানে আপনার পিতামাতার নাম এবং নিজেদের নাম ফিল আপ হওয়ার পরে নিচে চলে আসবেন। এখানে হচ্ছে প্রতিবন্ধী তথ্য যে প্রদান করছে তার নাম ঠিকানাগুলো যদি প্রয়োজন হয় দিয়ে দিবেন। নিজে হলে নিজ লিখে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই দিবেন। যে মোবাইল নাম্বার ছাড়া আবেদন করবেন না। কারণ অনেক ক্ষেত্রে আপনার সময় সাপেক্ষ হচ্ছে ডাক্তারের চেকিং করতে দেরি হয় বা অন্যান্য কার্ড পাইতে কখন মেসেজ আসবে সেই বিষয়গুলো যদি মোবাইল নাম্বার না দেন তাহলে আপনারা তথ্যগুলো জানতে পারবেন না। মোবাইল নাম্বার, ইমেইল থাকলে ইমেইলও দিয়ে দিবেন। যদিও এটা স্টার মার্ক না। এরপরে যেটা সেটা হচ্ছে ডেট অফ বার্থ। জন্ম নিবন্ধন অনুযায়ী বা আইডি কার্ড অনুযায়ী এটা ফিল আপ করবেন যাতে ভুল না হয়। ভুল হলে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। যো ডেট অফ বার্থটা আপনার এখান থেকে ফিল আপ করে দিবেন এবং ডেট অফ বার্থ ফিল আপ করার পরে এরপরে হচ্ছে আপনার বার্থ প্লেস বা অন্যান্য এগুলো যদি জানা থাকলে দিয়ে দিবেন। এগুলো স্টার মার্ক না থাকলে না দিলেও সমস্যা হবে না। এরপরে আপনার নং অফ ফ্যামিলি মেম্বারস অর্থাৎ এখানে আপনার পরিবারের সদস্য কয়জন? যে প্রতিবন্ধী ব্যক্তি তার পরিবারে টোটাল কতজন সদস্য? মেল পুরুষ সংখ্যা কত এবং ফিমেল অর্থাৎ মহিলা সংখ্যা কতজন? যারা একসাথে থাকে, হয়তো পরিবারের বাইরে তাদের সদস্য, আত্মীয় বাইরে কেউ থাকলে সেগুলো না, যারা একসাথে থাকে সেটা এখানে দিতে হবে। এরপরে এনআইডি বা জন্ম নিবন্ধনের নাম্বার যেটা, এনআইডি থাকলে এনআইডি দিবেন, এনআইডি যদি না থাকে জন্ম নিবন্ধনের যে নাম্বারটা, সে নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর এনআইডি যখন ফিল আপ করবেন তখন অটো দেখবেন যে জন্ম নিবন্ধন নাম্বারটা রিমুভ হয়ে গেছে। অর্থাৎ এই ২ টার মধ্যে থেকে যেকোনোই একটি হচ্ছে আপনারা ফিল আপ করবেন। এইটা ফিল আপ করার পরে এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসে চলে আসবেন। এখানে ২ টা অ্যাড্রেস, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, একটা হচ্ছে আ পার্মানেন্ট অ্যাড্রেস। অর্থাৎ বর্তমান এবং স্থায়ী ঠিকানার মধ্যে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসটা ভালোভাবে খেয়াল করবেন কি জন্য? এই প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিচ্ছেন সে অনুযায়ী উপজেলা অফিস বা শহর কার্যালয়, পুর অফিসে আপনার ডকুমেন্টসটা সাবমিট হবে, আবেদনটা সাবমিট হবে। তো এখান থেকে ১ম এ ডিভিশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট। একটু খুঁজে বের করবেন যে ডিভিশনের আন্ডারে ডিস্ট্রিক্ট গুলো সেগুলোই শো করবে শুধু।
এরপরে আপনার কোন লোকেশন উপজেলাতে নাকি পৌরসভাতে সেটা এখান থেকে ফিল আপ করে দিবেন। এরপরে উপজেলা হলে আপনার কোন উপজেলা, উপজেলার নাম দিবেন। আপনার ইউসিডি বা পুরো ইউনিয়ন পরিষদের নাম দিবেন। ওয়ার্ড নাম্বারটা এখানে ম্যান্ডেটরি নিচ্ছে না। তো অড নাম্বার না দিলেও যদি আপনার আবেদনের সময় নেয় নিবে, না দিলেও সমস্যা নেই। স্টার মার্ক নেই। এরপরে যেটা সেটা হচ্ছে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। গ্রামের নাম সাথে ওয়ার্ড নাম্বারটা সহ এড করে দিবেন। এতে ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে একটু সুবিধা হয়। তো গ্রামের নাম এদিকে বাংলায়, এদিকে হচ্ছে ইংরেজিতে। ২ টা একসাথে দিয়ে দিবেন। দেওয়া শেষ হলে এরপরে দেখবেন যে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে পাশের বক্সে টিক দিন একটি বলা আছে। তো একই হলে টিক দিয়ে দিবেন, আলাদা হলে আলাদাভাবে ফিল আপ করে দিবেন। এরপর পরবর্তীতে সেকশন 1 এ চলে আসবেন। এইখানে দেখেন সামাজিক ও পুনর্বাসন সেকশন বলে এটাকে। এখানে ডিটেইলস গুলো দেখে ফিল আপ করবেন। লিঙ্গ পুরুষ, মহিলা হলে মহিলা, হিজড়া হলে হিজড়া, বৈবাহিক অবস্থা দিবেন। এরপর হচ্ছে ধর্ম, তারপর হচ্ছে আবাসস্থলের এলাকা। অর্থাৎ পার্বত্য এলাকা হলে আপনার যেখানেই হোক, শহর হলে শহর, গ্রাম হলে গ্রাম। এরপর পাহাড় দিলাম আমি, আবাসস্থলের ভৌগোলিক এলাকা। আপনারা চেকিং করে দিবেন। আপনার যে এলাকা সে এলাকায় দিবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন। তারপরে প্রতিবন্ধিতার কারণ। সে কি কারণে প্রতিবন্ধী হয়েছে, জন্মগত বা দুর্ঘটনা বা অসুস্থতা, সেটা ফিল আপ করবেন। এরপর নির্যাতনের বিবরণ, কোন নির্যাতন হইছে কিনা তার উপরে। তারপরে কোন সুবিধা পাইছে কিনা সরকারিভাবে। তারপর সে ছিন্নমূল্য ভাসমান কিনা। নিজস্ব জমি সম্পত্তি আছে কিনা, ঘরবাড়ি। তারপরে পরিবারে আর কেউ প্রতিবন্ধী আছে কিনা, তারপর সামাজিক সংগঠনের সদস্য কিনা এবং অন্যের উপর নির্ভরশীল কিনা। সর্বশেষ হচ্ছে প্রতিবন্ধী সনদ পাইছে কিনা সে। যদি এগুলো সব ফিল আপ করার পরে পরবর্তীতে চলে আসবেন এখানে পেশা এবং আয়, সে কি ধরনের পেশায় নিযুক্ত আছে। যদি শিক্ষার্থী হয়ে থাকে তাহলে লেখাপড়া দিবেন। এরপরে বার্ষিক আয়, শিক্ষার্থী হলে প্রযোজ্য নয়। অন্যান্যগুলো থাকলে অন্যান্যগুলো চেক করে দিবেন। এরপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে এখানে তার কি ধরনের সমস্যা আছে। তার প্রতিবন্ধিতা বিষয়ক, অর্থাৎ তার চোখে দেখতে সমস্যা হয় কিনা, তার হাঁটতে চলতে সমস্যা হয় কিনা, কানে শুনতে সমস্যা হয় কিনা, তার কি সমস্যা সেগুলো আগে ভালোভাবে একটু পর্যবেক্ষণ করবেন। যে এই ফর্মটা ফিল আপ করবেন, ভালোভাবে এগুলো একটু পর্যবেক্ষণ করে নিবেন যে তার কি সমস্যার সম্মুখীন সে হচ্ছে। তারপরে এগুলো একটি করে আস্তে ফিল আপ করবেন। যেমন চোখে দেখতে সমস্যা হয় কিনা, আমি যারটা করতেছি তারটা আমি সেভাবে দেখেই ফিল আপ করতেছি এখানে। এই যে পরিবার হাঁটা চলার সময় তার হাত পায়ে সমস্যা ছিল বিধায় ওইটা হ্যাঁ দিলাম। আপনারা একটু ভালো করে প্রতিটা অপশন পড়বেন। এই যেমন কথা বুঝতে বিলম্ব হয় কিনা, এক কথায় মনোভাব প্রকাশ করতে পারে কিনা, একা থাকার প্রবণতা আছে কিনা, এই জাতীয় বিভিন্ন অপশন গুলো আপনারা যখন ফিল আপ করবেন আস্তে দেখে যেটাতে সমস্যা আছে হ্যাঁ, যেটাতে সমস্যা নেই সেটাতে না দিয়ে সবগুলো এভাবে ফিল আপ করে একদম নিচে যেটা সেটা হচ্ছে স্বাক্ষর, স্ক্যান করে স্বাক্ষর আপলোড করতে হবে। এখানে একটা সুবিধা আছে, এটা দেখেন ১৫০ কেবির মধ্যে হলে এটা এইখান থেকে আপনারা ক্রপ করতে পারবেন। যদি আপনারা স্ক্যান করে ক্রপ না করে নেন, সরাসরি ছবি তোলা থাকলে বা স্ক্যান করা থাকলে সেই অপশনটাকে এখান থেকে আপলোড করে আপনারা ক্রপ করে নিতে পারবেন। তো আমি একটি আবেদন ফরম থেকে তার আবেদনটা এখানে আমি ছবি তুলে রাখছিলাম, তার স্বাক্ষরটা সেটা আমি এখান থেকে আপনার ব্রাউজ করে এখান থেকে হচ্ছে আমি ক্রপ করে দিব। আপনারা চাইলে সরাসরি স্ক্যান করে ক্রপ করে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আরো সুবিধা হবে। আর না হলে এখানে আপনার এখানে ক্রপে অপশনে ক্লিক করে যে পুরো ছবিটা আসবে, এখানে আপনি কতটুকু স্বাক্ষরের এরিয়া সেটাকে এভাবে সিলেক্ট করে এখানে ক্রপ রিসাইজ যে অপশনটা আছে, আপনার সাইজ মতো নিবেন। তারপর ক্রপ রিসাইজ যে অপশনটা আছে এখানে ক্লিক করলে ওই স্বাক্ষরটাই অটো চলে আসবে। ব্যাস, এবং এটা একটা সাইজের মধ্যে চলে আসে। অর্থাৎ ১৫০ কেবির মধ্যে এটা অটোমেটিক চলে আসে। তো সেজন্য আর সমস্যা হয় না। এরপরে দেখেন আপনার সবগুলো অপশন যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে দাখিলে ক্লিক করবেন। দাখিলে ক্লিক করার সাথে এই আবেদনটা আপনার যে বর্তমান ঠিকানা দিয়েছিলেন সে বর্তমান ঠিকানার উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে চলে যাবে। এখানে একটা আবেদন ফর্ম নাম্বার দিয়েছে, এটা অবশ্যই নোট করে রাখবেন এটা। এবং এটা নোট করে রাখার পাশাপাশি এখানে আপনার হচ্ছে অনুলিপি ডাউনলোড করে নিয়ে ক্লিক করে আপনার যে আবেদনটি সাবমিট করছেন সেটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। এটা পরবর্তীতে আপনি যখন অফিসে যাবেন তখন এই ডকুমেন্টসটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। এবং ডাক্তার যখন আপনাকে চেকআপ করবে তখনই অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা নিয়ে যেতে হবে। তো এভাবে খুব সহজে আপনারা আবেদন সাবমিট করতে পারেন। এর পরবর্তীতে যে বিষয়টা আপনারা যে ডকুমেন্টস গুলোর তথ্যগুলো আপনারা দিয়েছেন সেই সকল তথ্যগুলো নিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে বা শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করবেন। যোগাযোগ পরবর্তী আপনাদের যখন ডেট দিবে তখন ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার চেকআপ করার পরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে অনলাইন আবেদনের মাধ্যমে আপনার একটি মেসেজ আসবে এবং মেসেজ পরবর্তী ২ সপ্তাহের মধ্যে আপনি কার্ডটি পাবেন। সেটা উপজেলা সমাজসেবা বা শহর সমাজসেবা কার্যালয় থেকে আপনাকে প্রদান করা হবে। তো ভিডিওটি এতটুকুই ছিল। আশা করি এই ভিডিওটি ফলো করলে, পরিপূর্ণভাবে ফলো করলে আপনি খুব সুন্দরভাবে প্রতিবন্ধী শনাক্তকারক জরিপের যে কার্ডটি, সেই কার্ডটি আপনি খুব সহজে আবেদনটা করতে পারবেন এবং সব ঠিকঠাক থাকলে আপনি কার্ডটি পেতেও পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজনে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে পরবর্তীতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।